নমস্কার, নিউজ লাইভ বাংলার বিশেষ অনুষ্ঠান মহাযুদ্ধ 2026। হ্যাঁ, চারদিকে বইছে নির্বাচনী ঝড়। তবে প্রশ্ন উঠছে অসমের মসন দেখে এবার দিসপুরের ভাগ্য নির্ণায়কের ভূমিকায় যুব প্রজন্ম নাকি মহিলা। নিযুত ময়না বাবু প্রকল্প আত্মনির্ভর প্রকল্প আকর্ষিত করেছে যুব সমাজকে, অন্যদিকে মহিলাদের মুখে হাসি এনেছে মহিলা উদ্যমিতা অরুণোদয়ের মতো প্রকল্প। সরকারের প্রতি পূর্ণ সমর্থন যুব প্রজন্ম মহিলা ভোটারের, যা বিরোধী শিবিরের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এবারে প্রশ্ন হচ্ছে, কি প্রত্যাশা অসমের যুব প্রজন্ম এবং মহিলাদের? কেমন সরকার চাইছেন অসমের জনগণ? আমরা আমজনতার কাছে যাব, মহিলাদের কাছে যাব, যুব প্রজন্মের কাছে যাব এবং তার সঙ্গে আমরা প্রার্থীদের সঙ্গে কথা বলার চেষ্টা করব আজকে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে লামডিং থেকে রয়েছেন লামডিংয়ের প্রার্থী, বিজেপি প্রার্থী শিবু মিশ্র বাবু। প্রথমেই শিবু বাবুকে জানাচ্ছি স্বাগত নিউজ লাইভ বাংলায়। প্রথমবার তিনি নিউজ লাইভ বাংলায় এসেছেন এবং প্রথমেই জানাবো অভিনন্দন এবং শুভেচ্ছা। কেমন লাগছে তৃতীয়বারের মতন টিকিট পেয়ে শিবু বাবু? ধন্যবাদ। আমারও তদ্রুপ শুভেচ্ছা থাকলো, ভালোবাসা থাকলো নিউজ লাইভ বাংলার প্রতি। খুবই ভালো লাগছে এবং জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন এবং আশীর্বাদ, সেটা সত্যি চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা দেখেছি আপনি যেদিন টিকিট পেলেন এবং লামডিংয়ে যখন এলেন, লামডিংয়ে যখন পৌঁছলেন, তখন একেবারে জনস্রোত বলা যায় লামডিংয়ের বুকে, এবং তারপর মনোনয়ন পর্বেও আমরা দেখেছি একেবারে জনতার ঢল বলা যায়। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে তৃতীয়বারের মতো বিধায়কের আসনে আবারও বসতে চলেছেন আপনি, এবং সে জায়গায় দাঁড়িয়ে জনগণের মনে কতটুকু পৌঁছতে পেরেছেন গত 10 বছরে? 10 বছর যেটা আমার জনগণের সঙ্গে যেটা আমার ভালোবাসা ছিল, রিলেশনশিপ ছিল, তার জ্বলন্ত সাক্ষী ক্যামেরা হয়ে আছে। যেদিন আমি প্রার্থিত পেয়ে যেদিন আমি লামডিং প্রবেশ করলাম, জনগণের যেটা স্বতঃস্ফূর্ত সমর্থন, আর বিশেষ করে যেদিন আমরা আমাদের মনোনয়ন পত্র যেদিন আমরা দাখিল করলাম, সেদিন আরো সংখ্যা যেভাবে জনগণ সমর্থন, সেটা একটা অগ্রিম সংকেত, পূর্বাভাস যে এবার তৃতীয়বারের জন্য লামডিং জনগণ ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে বিপুল সংখ্যায় আশীর্বাদ দিয়ে জয়যুক্ত করাবেন। একদমই শুভবাবু, আমাদের তরফ থেকেও অনেক অনেক শুভেচ্ছা থাকলো তার প্রতি। এবং শুভবাবু, একটি প্রশ্ন আপনাকে জিজ্ঞেস করতেই হচ্ছে। লামডিং কেন্দ্র থেকে আমরা জানি আপনার বিপক্ষে রয়েছেন কংগ্রেস প্রার্থী স্বপন কর এবং নির্দল প্রার্থী শ্যামল রক্ষিত। কাকে আপনার মূল প্রতিদ্বন্দ্বী বলে মনে হয়? আমি তো যদি বলি প্রতিদ্বন্দ্বী হচ্ছে সারা দেশ, আসাম লামডিং এ বিকাশ আর নাস। বিকাশের নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি আর নাসের নাম হচ্ছে কংগ্রেস পার্টি। এই জন্য ভারতবাসী, আসামবাসী, লামডিংবাসী বিকাশের সঙ্গে ছিল, আছে, থাকবে। আর অন্যদের নাশ হবে সেটা নিশ্চিত। একেবারে একবার আপনি সঙ্গেই থাকুন শুভবাবু, আর অল্প সময় আপনার কাছ থেকে নেব। আমাদের সঙ্গে এই মুহূর্তে হোজাই থেকে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ চক্রবর্তী রয়েছেন। আম জনতার সঙ্গে রয়েছেন, মহিলা ভোটারদের সঙ্গে রয়েছেন, যুব প্রজন্মের সঙ্গে রয়েছেন। আপনারই কেন্দ্র, লামডিং কেন্দ্রেরই তারা ভোটার। আমি তাদের মতামত জানতে চাইবো, অর্থাৎ তাদের ঠিক কি মনে হচ্ছে আপনার সম্পর্কে, এবং পরবর্তী এই তৃতীয়বারের মতো আপনার সম্পর্কে তাদের কি ধারণা, সে বিষয়ে জানবো। বিশ্বজিৎ। নিশ্চিতভাবে রূপা, দেখো এবার আমরা লামডিং সমষ্টির যে ভোটাররা আছে ওনাদের থেকে কিছু কথা জানার চেষ্টা। এবার যে আমাদের যে বিধায়ক রয়েছেন শিবু মিশ্র, কি ভাবেন আপনারা আপনাদের বিধায়ক? প্রথম তো এবার শিবুদা আমার, এইবার শিবুদা সকলের দরকার। আচ্ছা, শিবুদা হলো 3 বারের আমাদের লামডিং সমষ্টির বিধায়ক, যার মধ্যে কোনো দাগ নেই। একজন স্বচ্ছ বিধায়ক আমরা লামডিংবাসী পেয়েছি। আমরা অত্যন্ত আনন্দিত প্রকাশ করছি যেন একবার, 2 বার, 3 বার নয়, বারবার যেন শিবু মিশ্রকে আমরা বিধায়ক হিসেবে পাই। তার জন্য আমরা যুব সমাজ খুব খুশি, আনন্দিত অনুভব করছি। কত ভোটে জিতবেন বলে আশাবাদী আপনাদের ভোটে? 50,000। মানে কেন আপনারা শিবু মিশ্রকে বেছে নিয়েছেন এবার? আবার সারা আসামের মধ্যে অনেকটি বিধায়ক বিজেপির আছে, কিন্তু শিবু মিশ্র হলো আমাদের লামডিং সমষ্টির জন্য 3 বারের জন্য টিকিট নিয়ে এসেছেন আবার। তার জন্য শিবু মিশ্রকে আমরা মানে কিভাবে বলবো, যে ওনার মধ্যে কোনো দাগ নেই, কোনো করাপশনের দাগ নেই।
আমাদের জনপ্রিয় বিধায়ক শিবু মিশ্রকে আমরা যুব প্রজন্ম আবার চাইছি যে লামডিং সমষ্টি আবু মিশ্রকে বিধায়ক হিসেবে চাই আমরা। নিশ্চিতভাবে রূপা দেখুন, হুম। একজন লোক আছে, ওনার থেকে জানার চেষ্টা করবো। হুম। চলবেন আপনাদের যে লামডিং সমষ্টির এখন যে বিধায়ক বা হয়েছেন, কি ভাবেন কত ভোটে জিতবেন বা কিভাবে দেখছেন? আমাদের লঙ্কা অন্তর্গত লামডিং সমষ্টির অন্তর্গত লঙ্কা টাউনে বলতে গেলে আমাদের ভারতীয় জনতা পার্টি বা যুব সমাজে যুব মোর্চার সাথে যোগদান হয়ে যেন আমাদের ক্যান্ডিডেট শিবু মিশ্র ডাঙ্গরিয়া বা শিবু মিশ্র মহোদয়কে বিপুল ভোটে জয়যুক্ত করবে করে অলরেডি নিশ্চিত করেছে। And আমাদের যেটা ধারণা, ওই ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী ডাঙ্গরিয়া বা মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আমাদেরকে অতটুকু পর্যন্ত সৎ সাহস করে দিয়েছে যে উনার যে কাজ করার পদ্ধতি, ওই কাজ করার পদ্ধতিগুলো এমন ছিলেন যে মানে আমরা একটা চিন্তা ধারণা করতে পারি যে শিবু মিশ্র দেব লামডিং সমষ্টি নাই করে হলেও 80,000 মার্জিন ভোটে জয়যুক্ত হবেন। বিজেপি প্রার্থী একজন ছিলেন শ্যামল রক্ষিত, জানা গেছে লামডিং সমষ্টির সবচেয়ে ধনী ব্যক্তি, ওনার যেটা নমিনেশন আমরা পেলাম। ওনার ক্ষেত্রে কি ভাবেন? উনি যেহেতু বিজেপি থেকে টিকিট পাননি, নির্দলীয় খেলছেন, উনি কিংবা কিছু আপনাদের প্রার্থীর ক্ষেত্রে ফ্যাক্টর হতে পারেন কি? না দেখেন, ইলেকশন খেলা এটা হলো ভারতের সব নাগরিকদের নিজের নিজের একটা সাংবিধানিক অধিকার আছে। যেন উনি নিজে ভেবেছেন যখন এই আসাম অ্যাসেম্বলি ইলেকশনে উনি প্রার্থিতা আগ বাড়াবেন, উনি নিশ্চয়ই নিজের গণতান্ত্রিক অধিকার উনি সাব্যস্ত করেছেন। জিতা বা উনি যেটা ক্যান্ডিডেট হিসাবে উনি যেটা কম্পিটিশনে বা পার্টিসিপেট করেছে, আমরা ওনাকে একটা সম্বর্ধনা দিই যে আপনি আপনি গণতান্ত্রিক অধিকার হিসাবে আপনি কি করেছেন, পার্টিসিপেট করেছেন। বাট আজকে ডেটে যেগুলো কাজ বিজেপি সরকারে করেছেন বা আমাদের হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় যেগুলো কাজ আমাদের যুব সমাজের জন্য করেছেন, তার তুলনা যদি দেখতে যদি আমরা যাই, তো কোনো ধরনের নির্দলীয় ক্যান্ডিডেট সেই জায়গাতে কোনো ধরনের স্বাধীনতা বা কোনো ধরনের জিতার কোনো ধরনের আমরা আশা বেশ, দেখি আমি না। এই প্রসঙ্গে আসবো। আমি একদম এই বিষয়ে তুমি সঙ্গেই থাকো। আমি শিবুবাবুর কাছে আবারও যাব। শিবুবাবু, প্রত্যেকে আপনার উপর আস্থা রাখছে, বিশ্বাস রাখছে এবং আপনি 80,000 ভোটে জিতবেন এমনটাও মন্তব্য উঠে আসছে আমজনতার কাছ থেকে। সে জায়গায় দাঁড়িয়ে আপনার কাছে একটা প্রশ্ন এই মুহূর্তে, যে প্রশ্নটা একটু আগে আমাদের প্রতিনিধিও করছিলেন, যে এই যে নির্দল প্রার্থী শ্যামল রক্ষিত, যিনি বিজেপির প্রার্থিত্ব প্রত্যাশী ছিলেন, শেষে গিয়ে নির্দল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কোথাও না কোথাও গিয়ে কি ভোট ভাগাভাগির কোনো বিষয় হবে বা ভোটের ওপর একটা চাপ সৃষ্টি করতে পারে? আমার তো মনে হয় না, কারণ প্রকৃতার্থে বিজেপি যেটা আদর্শ অনুশাসিত দল, সে যাই হোক, অধিকার সবার আছে, হুম। টিকিট চাওয়ার অধিকার আছে, নির্দল খেলার অধিকার আছে, সে বিষয়ে আমি কিছু বলতে চাইছি না। কিন্তু আমার যেটা মূল ভাবধারা, যে জনগণের আশীর্বাদ আগেও ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। আর এই জয় শিবু মিশ্রের জয় না, এই জয় জনগণের জয় হবে। আর আমি নিশ্চিত ভারতবাসী, লামডিংবাসী বিকাশের সঙ্গে আছে, নাশের সঙ্গে নেই। হুম। তার জ্বলন্ত উদাহরণ, জ্বলন্ত প্রমাণ হুম। আগামী 4 মে আপনারা দেখতে পাবেন। আমার দৃঢ় বিশ্বাস, হুম। জনগণের সঙ্গে এতদিনে যেটা আমার সম্পর্ক, সেই সম্পর্ক বাধা রেখে বলে যাচ্ছি যে হয়তো খানিকটা আবেগ থেকে কেউ বা কারা কিছু বলছে বা ভাবছে, কিন্তু যখন নিজেকে নিজে প্রশ্ন করা হবে বিবেক দিয়ে, তার নিজের উত্তর সে নিজেই পাবে। আমি সেই বিষয়ে কিছু বলতে চাইছি না, কিন্তু সারা ভারত, আসাম, লামডিংবাসী জনগণ মনে মনে স্থির করে রেখেছে কবে সেই 9 এপ্রিল আসবে। আর আমাদের যেটা আইকন নয়নের মণি, শ্রদ্ধার পদ্মফুল চিনে আশীর্বাদ দিয়ে সারা আসাম তথা লামডিংবাসী জনগণ লামডিং সমষ্টির বিধায়ককে বিপুল ভোটে হুম। জয়যুক্ত করাবেন, সেটা নিশ্চিত। একদম। শিববাবু, আরো একটি প্রশ্ন আপনাকে এই মুহূর্তে যেহেতু পেয়ে গেছি অনেক দিন পর, এই মুহূর্তে আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করবো। লামডিংয়ে একাধিক সমস্যা রয়েছে, রাস্তার থেকে শুরু করে পানীয় জল, অনেকটা আপনি দূর করেছেন, অনেক সমস্যার আপনি সমাধান করেছেন, কিন্তু এখনো কোথাও না কোথাও কিছু সমস্যা সমাধানের বাকি রয়ে গেছে। আমাদের চ্যানেলের মধ্য দিয়ে, নিউজ লাইভ বাংলার মধ্য দিয়ে লামডিংবাসীকে আপনি কি কি প্রতিশ্রুতি দিতে চাইছেন এই মুহূর্তে, নির্বাচনের ঠিক প্রাক মুহূর্তে? যেমন আমাদের আসামের তেজস্বী মুখ্যমন্ত্রী কাল সমষ্টিপতি এসেছেন, আমি ওনাকে লঙ্কা কাল পেয়েছিলাম, ওনাকে এনেছিলাম। জনসমুদ্র হয়েছে, লঙ্কাবাসীর যে স্বতঃস্ফূর্ত সমর্থন, এটা অগ্রিম সংকেত। যদিও লঙ্কা নতুন করে লামডিং অন্তর্ভুক্ত হয়েছে, হুম। আমি সর্বদাই বলে এসেছি
ডাবল ইঞ্জিনের সরকার কেন্দ্র রাজ্য, তদ্রূপ ডাবল এল এর লামডিং, এল ফর লঙ্কা, এল ফর লামডিং, হুম তার মানে মিলন, ভালোবাসা বৃদ্ধি হয়েছে। আর মুখ্যমন্ত্রী কালকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, আগেও বলা হয়েছিল, বিশেষ করে যেটা মূল কিছু সমস্যা আছে, সে লঙ্কা লঙ্কেশ্বরী মন্দির, সে লঙ্কা স্টেডিয়ামটাকে আপগ্রেডেশন করা, হুম লঙ্কা একটা ভালো হুম ভেটেরিনারি, যেটা আমি সদনে বলেছিলাম, ভেটেরিনারি হুম হাসপাতাল, হুম লঙ্কা যেটা মিনি পিএইচসি আছে সেটাকে আপগ্রেডেশন করা, হুম 1000 1000 চৌকি থাকা, মানে 1000 অ্যাকোমোডেশনের এসি একটা অডিটোরিয়াম নির্মাণ করে দিবেন লঙ্কাতে, মুখ্যমন্ত্রী প্রস্তুতি গেছেন। এছাড়া কাকিতে আমাদের অডিটোরিয়াম বা স্টেডিয়াম বা ভাল্লুকমারি স্কুল মাঠে স্টেডিয়াম বানানোর কথা হুম উনি প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া বেশ কিছু আর ভাবনা আছে, স্বপ্ন আছে। হুম আগামী দিন সরকারের মাধ্যমে, সম্মানীয় মুখ্যমন্ত্রীর মাধ্যমে, আমি একটা মাধ্যম হিসাবে হুম এই মুখ্যমন্ত্রী যা বলেন, উনি তা হাতে কাজ করেন, হুম সেটা আমার 10 বছর আমার তিক্ত অভিজ্ঞতা। হুম আমার দৃঢ় বিশ্বাস আগামী সরকার গঠন হওয়ার পর হুম কেন্দ্র সরকার, রাজ্য সরকারের মাধ্যমে হুম যা বলা এর বাইরেও, যেমনটা মুখ্যমন্ত্রী বলেছিলেন 21 নির্বাচনের আগে 1 লক্ষ চাকরি দেওয়া হবে, হুম সে জায়গায় 1,65,000 চাকরি দেওয়া হয়েছে। হুম এবার বলেছেন 2 লক্ষ। আমার দৃঢ় বিশ্বাস এই তেজস্বী মুখ্যমন্ত্রী 2 লক্ষ অতিক্রম করবে বিনামূল্যে চাকরি। তদ্রূপ লামনিং সমষ্টির উপর ওনার যেটা কমিটমেন্ট, ওনার যেটা প্রতিশ্রুতি, তার থেকে আরো অধিক কাজ উনি করবেন, এবং আমিও একজন মাধ্যম হিসেবে পার্সু করব। মনে প্রাণে লামনিংবাসীর প্রতি আমার শ্রদ্ধাও থাকলো, ভক্তিও থাকলো। হুম যথাসম্ভব আমার প্রয়াস থাকবে। হুম রাস্তাঘাট বলে বিভিন্ন যে সমস্যা, হুম অনেক সমস্যার সমাধান হয়েছে, খানিকটা সমস্যা যেটা বাকি আছে, আগামী দিন একজন মাধ্যম হিসাবে হুম সরকারের মাধ্যমে, রাজনৈতিকের মাধ্যমে হুম সব ধরনের সমস্যার ফেজ ওয়াইজ একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার প্রয়াস করব। বেশ, শিববাবু আরো একটি প্রশ্ন। আপনার বিপক্ষে যিনি দাঁড়িয়েছেন কংগ্রেসের তরফ থেকে স্বপঙ্কর বাবু, মনোনয়ন পর্বের সময় তিনি বলেছেন যে এবারে আপনাকে 50,000-এরও বেশি ভোটে আপনাকে হারাবেন। সে জায়গায় দাঁড়িয়ে কোথাও না কোথাও গিয়ে কি আপনার মনে হচ্ছে একটা বড় চ্যালেঞ্জের মুখে পড়তে চলেছেন আপনি? উনি একটা স্বপ্ন দেখছেন, আর স্বপ্নটা ঠিক, ওনার স্বপ্নটা বোধহয় ভোর রাতের স্বপ্ন, দিনের স্বপ্ন, ঠিক তার উল্টাটা হবে দেখবেন। উনি যেটা বলেছেন হুম এটা হয়তো দিনের স্বপ্ন, ভোর রাতের স্বপ্ন না। আমরা যেটা মানি আর কি সনাতনী হিন্দুরা, যে ভোর রাতের স্বপ্ন ফলে, ওনার স্বপ্নটা আমরা দিনের স্বপ্ন। যদি সত্যি করে উনি এটা বলেছেন, হুম তো ওনার স্বপ্নটা উল্টাটা হবে। 50,000-এর অধিক ব্যবধানে লামনিং সমষ্টি ভারতীয় জনতা পার্টি জনগণ আশীর্বাদে জয়যুক্ত হবে বিজেপি প্রার্থী, সেটা নিশ্চিত। বেশ বেশ, প্রচারের বিষয়ে আপনাকে জিজ্ঞেস করব, তবে তার আগে বিশ্বজিতের কাছে একটু যাব। আপনি আরেকটু বসুন আমাদের সঙ্গে, একটু ধৈর্য ধরে। আমাদের সঙ্গে বিশ্বজিৎ যেহেতু রয়েছে, মহিলারা রয়েছেন। বিশ্বজিৎ, মহিলারা অরুণোদয় থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা পেয়েছেন, তারা কি বলছেন? কে শেষ হাসি শিবুবাবু হাসবেন, নাকি নির্দল প্রার্থী শ্যামরক্ষিত হাসবেন, নাকি লামডিং কেন্দ্রের কংগ্রেস প্রার্থী স্বপনকর হাসবেন? কি বলছেন তারা, মহিলারা? নিশ্চয়ই রূপা, দেখো আমি কিছু মহিলার থেকেও কিছু কথা জানার চেষ্টা করবো। আমাদের মধ্যে কিছু মহিলা ভোটার দেওয়া আছে, এগিয়ে আসতে বলেন। কি নাম বলা, কি বলবে এবার যেহেতু নির্বাচন সমাগত, বিজেপির যে প্রার্থী রয়েছেন শিবু মিশ্র, ওনাকে কেন ভোট দিতে হয় বা কত ভোটে জিতবেন, কি আছেন? কারণ উনি বিজেপির দল থেকে দাঁড়িয়েছেন, প্রথম কথা। আর দ্বিতীয়ত কথা, আমি অনেক ভালো একজন মানুষ, মানে কি আজ অব্দি 3 বছর ধরে এখন অব্দি ওনার মানে কি যতবার ইলেকশন দাঁড়িয়েছেন জিতেছেন, এবং কোনো রেকর্ড নেই, কোনো ব্যাড রেকর্ড নেই, কিছু নেই। তার জন্য আমরা সবাই চাই যে সুমিশ্র আমার সহযোগিতা জিতবে। কত ভোটে শিবু মিশ্র জিতবেন বলে আশা করবেন? বেশ বেশ, আমি 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 শেষে একটু শিবুবাবুর কাছে যাব। শিবুবাবু ব্যস্ত রয়েছেন এই মুহূর্তে নির্বাচনী প্রচারে। শিবুবাবুর কাছে একটু সময়ের জন্য যাব। শিবুবাবু, প্রচার কেমন চলছে, কেমন রেসপন্স পাচ্ছেন? শেষ প্রশ্ন। প্রচার না, রিভিশন চলছে। কারণ আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে বিগত 5 বছর বিশেষ করে মহিলা বলি, যুবক বলি, বৃদ্ধ বলি, বৃদ্ধা বলি, বিভিন্ন যে সুবিধাগুলো দিয়ে মানব জাতিকে রক্ষণাবেক্ষণ করে যেটা প্রতিশ্রুতির মতে উনি কাজ করে যাচ্ছেন, এবং আমিও দিন রাতে যেভাবে লামনিং সমস্যার জনগণের সঙ্গে পাশে ছিলাম। তো এখন নির্বাচনী এটা একটা প্রক্রিয়া, কেবল জনগণকে কিছুটা মানে মত বিনিয়োগ করা বা মনে করিয়ে দেওয়া, এই কার্যক্রম চলছে, এটা চলবে আফটার ইলেকশন। বেশ
বেশ, অনেক অনেক ধন্যবাদ শিবুবাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমাদের তরফ থেকেও আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী ভোটে আপনিও আবারও তৃতীয়বারের মতো বিধায়ক হিসেবে আসুন লামডিং কেন্দ্রে, শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে বিশ্বজিৎ তো রয়েছেনই সরাসরি, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন, যেমনটা আমি বলছিলাম, বিশ্বজিতের কাছে আবারও যাবো। বিশ্বজিৎ, আবারও কিছু যুব প্রজন্মের ছেলেরা রয়েছেন, শিবুবাবু যেহেতু ব্যস্ত তিনি চলে গেলেন এই মুহূর্তে প্রচারের কাজে, তাদের কি মতামত এই মুহূর্তে লামডিং কেন্দ্র নিয়ে? নিশ্চয়ই রূপা, আমি কিছু আপনার কাছে আসছি। এই যে আপনাদের যে বিধায়ক রয়েছে, কি ভাবেন জিতবেন বা 100% উনি তো জিতবেন। ওনার যেহেতু লামডিং সমষ্টিতে উনি যেরকম কাজ করেছে, লঙ্কা হোক বা বিগত সময়ে যেগুলো কাজ করেছে লঙ্কাতে, কাকিতে, উদালিতে, আপনার সব সাইডে উনি বহুত উন্নয়নমূলক কাজ করেছে, তার জন্য উনি জিতবে, এটা নিশ্চিত। আমরা নিশ্চিত হয়ে আছি। যুব প্রজন্মরা কেন বিজেপি? যুব প্রজন্ম এইটার জন্যই আমরা বিজেপিকে ভোট দেব। কারণ কি, আজকে আপনি দেখুন, কংগ্রেস সরকার থাকতে চাকরির জন্য ঘুষ দিতে লাগতো। কখনো ওই ঠেলাওয়ালা বা রিক্সাওয়ালা বা চানা দোকানি বা ফুচকা দোকানি ছেলেরা কখনো স্বপ্নও দেখতে ভয় পাইতো যে আমি সরকারি চাকরি পাবো কিনা। কিন্তু আজকে বিজেপি সরকার থাকাতে কি হয়েছে, 1,65,000 যুবক যুবতীরা চাকরি পেয়েছে 1 টাকাও ঘুষ না দিয়ে। এটা কি কখনো হয়েছিল? 15 বছর কংগ্রেসের সরকার ছিল, কখনো হয়েছে? কখনো শুনতে পেয়েছেন আপনারা? আজকে দেখুন, যখন আমাদের গরিব বাচ্চারা পড়ার জন্য কোনো ইউনিভার্সিটিতে যায়, একটা ইউনিভার্সিটি মিনিমাম একটা 5,000 একটা ফিস লাগে, সেটা আজকে ফ্রি হচ্ছে। মেয়েদেরকে স্কুটি দিচ্ছে, আমাদের যারা বাবু আশ্রয় দিচ্ছে, ওদের জন্যই তো আজকে বিজেপি সরকার ওদেরকে ভোট দিবে। যারা নিবন্ধ যারা আছে, যারা কর্মসংস্থান পাচ্ছে না, ওদেরকে আত্মনির্ভর হওয়ার জন্য 2 লাখ টাকা করে দিচ্ছে। সেই জন্য বিজেপি সরকার আসবে এবার, শিবু মিশ্র নিশ্চিত জিতবে। কত ভোটে জিতবে বলে আশা করছেন? আমরা তো অনুমান করতে পারছি কমসে কম তো 80,000 ব্যবধানে শিবু মিশ্র জিতবে। নির্দলীয় প্রার্থী আছে আপনাদের এখানে, হ্যাঁ, কত ভোট পাবেন? এটা তো উনার ব্যক্তিগত, এটা রায় জনার্দন। হ্যাঁ, রাইজে যেটা ভাববো আমরা তো তেমন দেখছি না, কিন্তু আমরা শিবু মিশ্র মোটামুটি, আপনি এটা ভেবে রাখুন যে শিবু মিশ্র 80,000 ভোটে জিততেছে এই লামডিং সমষ্টি থেকে। আর নির্দলীয় প্রার্থী? নির্দলীয় প্রার্থী তো ওনার সামনে আসতে পারবে না, এটা আমরা বিশ্বাস। কারণ যেহেতু বিজেপি এত কাম করেছে, তার জন্য আসতে পারবে না। নির্দলীয় প্রার্থী। আমি আরেকজন প্রার্থীর কাছে, কি নাম তোমার? দীপশিল। নতুন ভোটার নাকি? লামডিং সমষ্টির যে বিধায়ক রয়েছে, আবার উনি প্রার্থী পেয়েছেন বিজেপি থেকে, কেন ভোট দিতে ওনাকে, কি ভাবো? এরকম কিছু বেশি কিছু বলবো না, কারণ দাদা সবকিছু বলে দিয়েছে। একটা জিনিসই বলতে চাই, যেটা হচ্ছে শিবু মিশ্র জিন্দাবাদ ছিল, জিন্দাবাদ আছে, আর সবসময় জিন্দাবাদ থাকবে। কাজ করেছে শিবু মিশ্র লামডিং? কাজ করেছে আমাদের প্রথমবার আমরা লামডিং এখানে তো উনি বেশি দিন পাননি, এইবার তো আরো ভালো করবে। ফার্স্ট টাইম লঙ্কাবাসী শিবু মিশ্রকে ভোট দিবে এবার। 100বার। কারণ 2 বছর উনি পেয়েছিলেন, 2 বছরে যত কিছু করেছেন তার থেকে মনে হচ্ছে 5 বছর এখন আরো পাবেন, তো 5 বছর আরো বেশি করে আমাদের জন্য কিছু। আমি আপনার কাছে আসছি এবার। এই যে নির্বাচন সমাগত, প্রধানমন্ত্রী আসছেন, বিধায়ক বাবু তৃতীয়বারের ভাবে প্রার্থিত্ব, এটাই তো আমাদের লঙ্কাবাসীর জন্য সুখবর। কিন্তু আমরা এই বছর আমরা লঙ্কাবাসী সবাই মিলে এবছর শিবু মিশ্রর মতন একজন বিধায়ককে ভোট করব, সেটা ভেবে আমরা অতি আনন্দিত। কারণ বিধায়ক অনেকে আছে, ভোট সমষ্টিতে বিজেপির বিধায়ক আছে, কিন্তু 3বারের জন্য টিকিট নিয়ে আসা একমাত্র শিবু মিশ্র বলে আমরা পূজার সমষ্টি থেকে দেখছি। বিগত 5 বছর ধরে 3বার হ্যাট্রিক হয় নাই আজ অব্দি, কিন্তু আমাদের শিবু মিশ্র 3বার জন্য টিকিট নিয়ে এসে আবার আমাদের বিধায়ক হিসেবে শিবু মিশ্রকে পাবো, সেটাই আমাদের যুব প্রজন্ম চাইছে। কত ভোটে জিতবেন বলে বলেন? আমরা তো ভাবছি 50,000-এরও বেশি আমাদের শিবু মিশ্রকে ভোটে জয়যুক্ত করাবো। বেশ, কারণ উনি আমাদের ঘরের ছেলে শিবু মিশ্র, প্রত্যেকজন কার্যকর্তার মনে প্রাণে থাকে শিবু মিশ্র। বেশ, শিবু বেশ। মিশ্র মাটির মানুষ, ওনার সাথে যত ছোট তৃণমূল পর্যায়ের কার্যকর্তা হোক, ওনার সাথে কথা বলে যেরকম ভাবে উনি কথাকে সম্মান জানিয়ে সবার সাথে কথা বলে, এরকম কিন্তু অন্য কোনো বিধায়কের মধ্যে আমি দেখি নাই। কিন্তু শিবুদা আমাদের অন্তরে আছে, শিবুদা আমাদের
সবার সাথে আছে। বেশ বিশ্বজিৎ, শুনলাম তারা নির্দলীয় প্রত্যেকেই প্রার্থী চাইছেন যে রয়েছে। শিবু মিশ্র বাবু তৃতীয়বারের মতো বিধায়কের আসনে বসুক এবং প্রত্যেকেই বলছেন যে ৮০,০০০ ভোটে তিনি জয়যুক্ত হবেন। তবে শেষ আসে কে আসবে ৯ এপ্রিল এবং ৪ঠা মে, এই দুটো দিনই কিন্তু ফলাফল এবং নির্বাচনের দিন বলে দেবে। এই মুহূর্তে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি বিশ্বজিৎ। এবং আমাদের যে আজকে আলোচনা বিষয়, আমাদের সঙ্গে আরেকজন অতিথিও রয়েছেন অগপর তরফ থেকে। আপনি শুনলেন লামডিং কেন্দ্রের যে বিষয়গুলো, হ্যাঁ, বা শিবু মিশ্রের দিকে বেশি ঝুঁকছে সকলে প্রত্যেকে, এবং যে সমস্ত প্রকল্প বিজেপির তরফ থেকে আনা হয়েছে, কোথাও না কোথাও এই প্রকল্পগুলো কিন্তু নির্বাচনের ক্ষেত্রে যথেষ্ট সাহায্যের ভূমিকা এবং যথেষ্ট বড় ভূমিকা পালন করছে। কি বলবেন আপনি? দেখেন, মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে আসামে যে এনডিএ সরকার চলছে, সেই এনডিএ সরকার গত 5 বছর থেকে মুখ্যমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে চলছে। তার আগেও এনডিএ সরকার ছিল গত 10 বছর থেকে। এই গত 5 বছরে হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের নেতৃত্বে যেসব উন্নয়ন হয়েছে, আপনি ছাত্রছাত্রী থেকে শুরু করলে যুব সমাজ, মহিলা, তারপর চা বাগানের লোক বা বিভিন্ন ধরনের উন্নয়ন, রাস্তাঘাট হোক, গ্রামে গ্রামে রাস্তা, বিভিন্ন ধরনের উন্নয়ন হয়েছে এই সরকারের নেতৃত্বে, যেটা বলা বাহুল্য। প্রায় আপনি যদি দেখেন, প্রায় 3.5 লক্ষের বেশি ছাত্রছাত্রীরা নিযুত মাইনা আসনের দ্বারা উপকৃত হয়েছে। তারপরে আপনি যদি সিএম আত্মনির্ভরটা দেখেন, তাহলে 2 লক্ষ এবং 5 লক্ষ টাকা করে প্রায় 2 লক্ষ যুবক যুবতীকে দেওয়া হয়েছে। তারপর চাকরির দিকটা দেখলে আপনি প্রায় 1.5 লক্ষর বেশি যুবক যুবতীরা চাকরি পেয়েছেন এই 5 বছরে। কিন্তু মুখ্যমন্ত্রী মহোদয় 1 লক্ষের কথা দিয়েছিলেন ইলেকশনের সময়। ঠিক তদ্রূপ আপনি চা বাগানের লোকরা প্রায় দীর্ঘ 200 বছর থেকে ভূমিহীন অবস্থায় রয়েছে, কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের মাননীয় কেশব মহন্ত মহোদয়ের নেতৃত্বে এদেরকে প্রায় 3.5 লক্ষ পরিবারকে ভূমি দেওয়া হয়েছে। এই যেগুলো উন্নয়ন হয়েছে, আর আপনি যদি গ্রামের মধ্যে ঢুকেন, দেখবেন প্রত্যেকটা জেলায় জেলায় ওভারব্রিজ, রাস্তা, 4 লাইন রাস্তা, বা গ্রামের মধ্যে দেখেন প্রত্যেকটা গ্রামের অলিগলিতে রাস্তা হয়েছে, যেটা কিন্তু বিরোধীরা অস্বীকার করতে পারবে না। এই সব উন্নয়ন কিন্তু এই এনডিএ সরকারের দিনে হয়েছে। তার আগে কিন্তু এইগুলা এলাকা অতি দুর্গম ছিল, এগুলা রাস্তা দিয়ে যাওয়া আসা যোগ্য ছিল না। অর্থাৎ এনডিএ সরকারের আমলে যথেষ্ট উন্নয়ন হয়েছে, যথেষ্ট গ্রাম থেকে শুরু করে একেবারে চা বাগানের দিকে যদি আমরা নজর রাখি, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু উন্নয়নের যে আমরা ছবি দেখেছি তা যথেষ্ট বলা যায় একেবারে নির্ণায়ক ভূমিকা পালন করেছে এনডিএ সরকার। এবং সে জায়গায় দাঁড়িয়ে আগামী নির্বাচনে কোথাও না কোথাও যেমনটাই দাবি করা হচ্ছিল যে নিরঙ্কুশ ভোটে জিতবে বিজেপি, প্রত্যেকটি জায়গায়, শুধু লামডিং কেন্দ্র বলবো না, আমরা প্রত্যেকটি কেন্দ্রে কিন্তু বিজেপির জয়জয়কার হচ্ছে। তার আমরা প্রতিফলন দেখছি নির্বাচনী প্রচারে এবং মনোনয়ন পর্বে, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমরা একই ছবি দেখে আসছি। অর্থাৎ শেষ আসে কে হাসবে, বিরোধীরাও বা কি ধরনের স্ট্র্যাটেজি গ্রহণ করে এবং প্রচারের ক্ষেত্রে তারা কতটা এগিয়ে গিয়ে মানুষের মন ছুঁতে পারে, সেটাও কিন্তু দেখার বিষয়, লক্ষণীয় বিষয়। আজ মহাযুদ্ধ 2026-এ একদিকে আমরা প্রার্থীর সঙ্গে কথা বলছি, অন্যদিকে আমরা সেই কেন্দ্রের আম জনতা, মহিলা থেকে শুরু করে যুব সমাজ অর্থাৎ যুব প্রজন্মের মতামত জানার চেষ্টা করছি। এই মুহূর্তে আমাদের সঙ্গে উত্তর করিমগঞ্জের বিজেপি প্রার্থী সুব্রত ভট্টাচার্য বাবু রয়েছেন এবং পাশাপাশি সৌমিত্র রয়েছেন আম জনতা অর্থাৎ উত্তর করিমগঞ্জের ভোটারদের সঙ্গে। প্রথমেই সুব্রত বাবুকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আলোচনায় এবং প্রথমেই জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। টিকিট পেলেন বিজেপির তরফ থেকে উত্তর করিমগঞ্জের কেন্দ্র থেকে, কেমন লাগছে? আমি প্রথম অবস্থাতে নিউজ লাইভ বাংলা কর্তৃপক্ষকে কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি অনেক অনেক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই আসামের যশস্বী মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মতো এক সম্মানজনক আসনে আমাকে মনোনয়ন পাইয়ে দেওয়ার ক্ষেত্রে উনি সবথেকে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। আমি কৃতজ্ঞতা জানাই আমাদের মাননীয় প্রদেশ সভাপতি শ্রদ্ধেয় শ্রীযুক্ত দিলীপ শইকীয়া মহাশয়কে এবং পরবর্তীতে অন্যান্য মন্ত্রী এবং দলের অন্যান্য কার্যকর্তাদেরকে। আর আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির সর্বস্তরের জনগণকে, যে মনোনয়নের পিছনে তাদেরও প্রত্যক্ষ পরোক্ষ ভূমিকা আছে। আর মনোনয়ন ঘোষণার পর থেকে এখন পর্যন্ত এই সমষ্টির জনসাধারণ এবং দলের কার্যকর্তারা যেভাবে আমাকে সহযোগ করে আসছেন তার জন্য তাদেরকে কৃতজ্ঞতা জানাই। প্রতিদ্বন্দ্বিতার দৌড়ে যার নাম উঠে আসছে, আপনার প্রতিদ্বন্দ্বী উত্তর করিমগঞ্জের মনোনয়ন জমা দিয়েছেন কংগ্রেস প্রার্থী জাকারিয়া আহমেদ পান্না।
নতুন মুখ বলা যায়, কি মনে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতা কত দূর জোরালো হবে বা লড়াইটা কেমন হবে? দেখুন, প্রতিদ্বন্দ্বিতায় আপনি জাকারিয়া আহমেদ পান্না যার কথা বলছেন, ওনার অতীতে এই বিধানসভা সমষ্টি বা এই জেলার রাজনীতি অঙ্গনে ওনার কতটুকু অংশগ্রহণ ছিল বা ওনার কতটুকু সহভাগিতা ছিল এই সমষ্টির জনসাধারণ বলতে পারবেন। বাকি ইউডিএফ থেকেও প্রার্থী দেওয়া হয়েছে, নির্দল প্রার্থী আমরা দেখেছি। এই মুহূর্তে এতটুকু বলতে পারি যে এই সমষ্টির জনগণ যেভাবে ভারতীয় জনতা পার্টি প্রার্থী হিসাবে আমাকে এবং বিশেষত মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় বিগত 5 বছরের এই রাজ্যের উন্নয়ন বা আমাদের এই জেলার উন্নয়নের ক্ষেত্রে আর বিশেষত গত কিছুদিন থেকে বিধানসভা সমষ্টির উন্নয়নের নিরিখে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের উদ্যোগ এবং ওনার মাধ্যমে যে প্রচেষ্টা গ্রহণ করা হয়েছিল সেই দিক থেকে এই সমষ্টির জনগণ মুখিয়ে আছেন যে অন্ততপক্ষে দীর্ঘ 15 বছর পর এই বিধানসভা সমষ্টি যাতে উন্নয়ন ত্বরান্বিত হয় আর সেই দিক থেকে লক্ষ্য রেখে আমি নিশ্চিত আছি এই সমষ্টির জনগণ এবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের যে আশা আছে, ওনার যে উদ্যোগ আছে সেটার সঙ্গ দেবেন, ভারতীয় জনতা পার্টির সঙ্গ দেবেন। একেবারে সুব্রতবাবুর সঙ্গে থাকুন। আপনার কেন্দ্রেরই আমজনতা ভোটাররা রয়েছেন, মহিলা ভোটার থেকে শুরু করে যুব প্রজন্মের ভোটাররা রয়েছেন, কারণ বিজেপি সরকারের তরফ থেকে আমরা দেখেছি যে বিভিন্ন প্রকল্পের একেবারে ছয়লাভ হয়েছে। সে জায়গায় দাঁড়িয়ে কতটা উপকৃত হয়েছেন মহিলা থেকে যুব প্রজন্ম, তাদের মন্তব্য জানতে চাইবো এবং আপনার প্রতি কতটা আস্থা রাখছেন তারা, তাদের মন্তব্য আমরা জানবো। আমাদের সঙ্গে সৌমিত্র রয়েছেন। সৌমিত্র, দেখো, আমি এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি উত্তর করিমগঞ্জ সমষ্টির একটি জায়গা যেটা মালুয়া বলে, এবং সেই জায়গায় আমি এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো সেখানে যুব প্রজন্মরা আছে, মহিলারা আছেন, তারা এই সরকারের আমলে কি কি পেয়েছেন এবং যে আমাদের প্রার্থী হয়েছেন এই সমষ্টি থেকে উনার নেতৃত্বে তারা কতটুকু চেষ্টা করবো। এই মুহূর্তে আমি এখানে কিছু মহিলারা আপনারা এই সমষ্টির কি বলবেন, এই বিজেপি আমলে কি কি উন্নয়ন হয়েছে এবং আপনাদের যে কি বলবেন ওনাকে নিয়ে? আমি ওনাকে নিয়ে এটাই বলবো যে উনি তো একজন ভালো মানুষ প্রথমে, তারপর থেকে জনতা পার্টি থেকে যেহেতু নির্বাচনে এসেছেন, আমি এটাই বলবো অনেক উন্নয়ন হয়েছে। আগে থেকে তারা অনেক পেয়েছে, এসএসজি পেয়েছেন, তারপর নানান ধরনের অনেক কিছু স্কিম আছে। উনি আপনারা সবাই সুব্রত। সৌমিত্রর টেকনিক্যাল সমস্যা হচ্ছে, একটু যদি চেক করে নাও। সুব্রত বাবু আপনার উপরে আস্থা রাখছেন এবং আপনাকে অ্যাজ এ প্রার্থী হিসেবে পেয়ে তারা প্রত্যেকেই অনেকটাই খুশি। সে জায়গায় দাঁড়িয়ে উন্নয়নের বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? উত্তর করিমগঞ্জে বাকি কি কি কাজ রয়েছে, আপনার কি কি করা, ভবিষ্যতে কি কি পরিকল্পনা রয়েছে আপনার উত্তর করিমগঞ্জ নিয়ে কি বলবেন? দেখুন, বিজেপি সরকার এসেছে আসামে 10 বছর হয়েছে, আর এই 10 বছরের আগে এই শ্রীভূমি জেলা উন্নয়নের কোনো ছিটাফুটা এই জেলাতে পৌঁছায়নি। আর বিজেপি সরকার আসার পরও এই বিধানসভা সমষ্টিতে এই 10 বছরের মধ্যে বিজেপি বিধায়ক ছিলেন না। গত 1 বছর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় এক বিশেষ উদ্যোগ নিয়েছিলেন, আর ওনার সেই উদ্যোগের ফসল হিসাবে গত 1 বছরে এই বিধানসভা সমষ্টিতে শ্রীভূমি শহর বা বিগত দিনের করিমগঞ্জ শহরের রাস্তাঘাট উন্নয়নের জন্য 16.5 কোটি টাকা উনি মঞ্জুর করেছিলেন। এই বিধানসভা সমষ্টির গ্রামের পূর্ত সড়কগুলোর উন্নয়নের জন্য 30 কোটি টাকা মঞ্জুর করেছিলেন। বিভিন্ন মঠ, মন্দির, গির্জা, মসজিদ সেগুলোর পরিকাঠামোগত উন্নয়নের জন্য প্রথম অবস্থাতে 200টি মন্দিরকে 3 লক্ষ টাকা করে, পরবর্তীতে আরও 150টি মঠ, মন্দির, গির্জা, মসজিদ, নামঘর এগুলোর উন্নয়নের জন্য আরও 150টি মন্দিরকে 3 লক্ষ টাকা করে অনুদান দেওয়া হয়েছে। আর সবথেকে বড় যে প্রকল্প এই সরকারের ঐতিহাসিক প্রকল্প অরুণোদয় প্রকল্পের মাধ্যমে এই বিধানসভা সমষ্টির আজকের দিনে প্রায় 29,000 লাভার্থী মা বোনেরা বা অন্যরা মাসে 1250 টাকা করে তাদের অ্যাকাউন্টে পাচ্ছেন।
এটা সব থেকে বড় বিষয়। এছাড়াও মহিলা উদ্যমিতা প্রকল্পের মাধ্যমে প্রায় 16,000-এর অধিক মাতৃমণ্ডলী 10,000 টাকার চেক পেয়েছেন। মুখ্যমন্ত্রী যুবকদের জন্য মুখ্যমন্ত্রী আত্মনির্ভর যোজনা CM-এর মাধ্যমে প্রায় 600-র মতো যুবকরা উপকৃত হয়েছেন। এই প্রকল্পগুলো আজকের দিনে যেগুলো উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মানুষ উপকৃত হয়েছেন, আজ থেকে 1 বছর আগে এগুলোর কোনো ছিটাফুটা এই বিধানসভা সমষ্টিতে আসেনি। আর তার আগের যদি আমরা দেখি, আমরা তো সেই দিন দেখেছি যেদিন কোনো এক মুখ্যমন্ত্রী মহোদয়, নাম নিচ্ছে না, উনি আজ ইহলোকে নেই, উনি বড়াকের মাটিতে এসে বলে গিয়েছিলেন যে বড়াকের মাটি খারাপ আর তার জন্য বড়াকের উন্নয়ন হয় না। তারপর উনি 1,000 কোটি টাকার এক বিশেষ প্যাকেজ ঘোষণা করেছিলেন। আমরা জানি না, বয়সে আমি অনেকের থেকে নবীন আছি, কিন্তু দীর্ঘ বছর এই দলের জেলা সাধারণ সম্পাদক হয়ে কাজ করেছি। আর আমার দলের নেতৃবর্গ আমাকে এই জেলায় জেলা সভাপতি হিসাবে কাজ করার সুযোগ দিয়েছিলেন। অনেক বছরের রাজনৈতিক প্রেক্ষাপট অন্ততপক্ষে বলতে পারবো। শ্রদ্ধেয় স্বর্গীয় সেই মুখ্যমন্ত্রী মহোদয় 1,000 কোটি টাকার বরাক উপত্যকার জন্য বিশেষ প্যাকেজের লালিপপ দিয়েছিলেন। আর ওই লালিপপ দেখে বরাকের মানুষ বরাক উপত্যকার প্রত্যেকটি আসন কংগ্রেসের ঝুলিতে তুলে দিয়েছিলেন। সেটা 2011 সন, সকলের মনে আছে। আর তারপর বরাক উপত্যকার মানুষ বা এই জেলার মানুষ বা আমার এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টির মানুষ কোথায় সেই 1,000 কোটি টাকার প্যাকেজের কাজ হয়েছে কেউ দেখেননি। আর আজকের দিনে অন্ততপক্ষে আমাদের এই জেলার মধ্যে পাতারকান্দি বিধানসভা সমষ্টিতে, যেখানে দুবারের বিধায়ক, আজকের দিনে মন্ত্রী আছেন মাননীয় কৃষ্ণেন্দু পাল মহাশয়, আমাদের রামকৃষ্ণনগর বিধানসভা সমষ্টিতে দুবারের বিধায়ক আছেন বিজয় মালাকার মহাশয়, ওইখানকে গিয়ে যে কোনো সাধারণ মানুষ যদি দেখেন তাহলে বিজেপি সরকারের সময় উন্নয়ন কি আছে সেটা পরিলক্ষিত হবে। আর এক একটি বিধানসভা সমষ্টিতে বিজেপির বিধায়ক যেখানে আছেন কয়েক হাজার কোটি টাকার কাজ হচ্ছে। আর এটাই তফাৎ আছে, এটাই অন্তর আছে, এটাই ব্যবধান আছে তৎকালীন কংগ্রেস সরকারের 15 বছর আর এই মুহূর্তে বিজেপি সরকার বা মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের নেতৃত্বাধীন সরকারের ব্যবস্থাপনা। আর এখান থেকে উত্তর করিমগঞ্জের মানুষ মুখিয়ে আছেন যে উত্তর করিমগঞ্জে এবার অন্ততপক্ষে বিজেপি জিতা চাই, বিজেপির বিধায়ক হওয়া চাই, যাতে উত্তর করিমগঞ্জের মানুষও বিজেপি সরকার যে স্রোতে উন্নয়নের ধারা শুরু করেছে সেই দিকে অন্ততপক্ষে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিও যাতে সহভাগী হয় সেই দিক থেকে সবাই মুখিয়ে আছে। একেবারে আপনি সঙ্গে থাকুন, যদিও আপনি খুব ব্যস্ত এই মুহূর্তে আমি জানি প্রচারের কাজে, একটু সময় আপনার নেব আরো। আমি সৌমিত্রর কাছে আবারও যাব। সৌমিত্র, মহিলারা কিছু বলছিলেন এবং যুব প্রজন্মের ওরা রয়েছেন, তারা কি বলছেন সুব্রত বাবুকে নিয়ে, তারা কতটা আস্থা রাখছেন তার উপর, এবং উত্তর করিমগঞ্জের উন্নয়নের ক্ষেত্রে আরো কি কি করণীয়, কি বলবেন তারা? তাদের জানার চেষ্টা করব আমি, আমার সহযোগীকে তাদের দিকে আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। কি বলবেন, এই উত্তর করিমগঞ্জ সমষ্টিতে কি কি উন্নয়ন হয়েছে? অনেক উন্নয়ন হয়েছে আগের থেকে। এখন দেখা যাচ্ছে যে আমাদের এখানে রাস্তাঘাট, মন্দিরের জন্য টাকা এসেছে, তারপর ভারতমালা প্রজেক্ট হচ্ছে, বিভিন্ন ধরনের উন্নয়ন হচ্ছে আমাদের ভারতীয় জনতা পার্টি করছে। এবং মহিলাদের জন্য যা করেছে, SHG 10,000 টাকা, অরুণোদয় টাকা, অনেকগুলো স্কিম আছে যার জন্য মহিলারা আজ মানে, আপনারা সবাই একটু বলুন যে আপনারা সবাই অরুণোদয় পান কি পান না বলুন। আপনারা সবাই SHG টাকা পেয়েছেন কি পাননি? এগুলো ছাড়াও জলের সমস্যা, বিভিন্ন ধরনের সমস্যা, যা উন্নয়ন অনেক হয়েছে। আর আমাদের যে এই বিধানসভার যে MLA যে টিকিট পেয়েছেন, উনি আমাদের মাননীয় সুব্রত ভট্টাচার্য দাদা, উনাকে আমরা এবার এই বিধানসভা থেকে উনাকে আমরা নির্বাচিত করবই 100%। আপনারা সবাই সঙ্গে আছেন তো? সুব্রত দাদা এখানে যুব সমাজ আছে, তাদের কাছ থেকে আমি যুব সমাজের কাছ থেকে আমি জানার চেষ্টা করব যে তারা এই সরকারের আমলে কি কি উন্নয়ন হয়েছে বা তারা কি কি পেয়েছেন এবং আগামী দিনে তারা কি চাইছেন। সৌমিত্র, হ্যাঁ, যে আপনারা এই সরকারের আমলে কি কি পেয়েছেন এবং আগামী দিনে কি কি পাওয়ার আশা রাখেন? দেখেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে যে ডাবল ইঞ্জিনের সরকার বনেছে এবং যে ডাবল ইঞ্জিনের ডেভেলপমেন্ট হচ্ছে তা কিন্তু আমরা চোখ খুললেই দেখতে পাই। উদাহরণস্বরূপ আমি দেবো, এই যে ভারতমালার একটা প্রজেক্ট বনছে, হয়তো আমরা কখনো ভাবিনি যে এটা বাস্তবে।
কিন্তু আজকে আমরা দেখছি যে এই ধরনের প্রজেক্ট আমাদের এখানে হচ্ছে। আজকে থেকে যদি 10 বছর আগের কথা চিন্তা করি, এই ধরনের যে রাস্তা ছিল, আজকে 5 কিলোমিটার যদি আমরা যেতাম তাহলে আমাদের শরীরে ধরে যেত। কিন্তু রাস্তা তো ছাড়েন, এত বড় যে প্রজেক্ট বাস্তবায়ন হচ্ছে এটাই অনেক। কিন্তু তার জন্য আমরা আমাদের যে বিজেপির মনোনীত প্রার্থী ডক্টর সুব্রত ভট্টাচার্য আমরা অনেক ধন্যবাদ দেবো, কারণ এই ধরনের বড় বড় প্রজেক্ট যখন হয়েছে অনেক মানুষের জায়গা ঘর বাড়ি গিয়েছে। তার জন্য যে কাগজ কলম যা যা দরকার ছিল উনি আমাদেরকে অনেক সাহায্য করেছেন। এবং এ ধরনের যে একজন মানুষকে আমরা এবার পেয়েছি এখানে উত্তর করিমগঞ্জে, আমরা অনেক গর্বিত। এবং আমরা এটাই চাই, এখানে আমরা সবাইকে দেখতে পাচ্ছি সবার মুখে একই আওয়াজ যে সুব্রত দা জিন্দাবাদ। এবং আমরা এটাই চাবো যে উনি যাতে আমাদের এখানে বিধায়ক হন এবং যেভাবে সাহায্য করে আসছেন আমাদের যাতে ভবিষ্যতে এরকম সাহায্য করে যান। দেখেন আমাদের কি করতে হবে, আমাদের পেঁচা বন্ধ হবে না, কারণ আমরা গল্প শুনেছি যে পেঁচা যখন দেখে যে সূর্যকে আসছে না তখন সে নিজের চোখ মুজে ফেলে, মনে করে অন্ধকার হয়ে গেছে। তো আজকে যে ডেভেলপমেন্ট হচ্ছে এই ডেভেলপমেন্ট গুলো আমাদের যদি দেখতে হয়, আমাদের পেশা আমরা যদি চোখ খুলি, আমরা যদি যেদিকেই দেখবো আমাদের সবার এটাই একটা আর্জি থাকবে সবার কাছে। এবং আমরা নিজেই এদিকে আচ্ছা, সিএম শিবুলে বা যে সরকারের পক্ষ থেকে যে মুখ্যমন্ত্রী যে দিয়েছেন সিএম শিবুলে বলুন বা মহিলা উদ্যমিতা বলুন, যে যুবকদের এগিয়ে নেওয়ার জন্য কি বলেন, সেটাকে নিয়ে কি বলবেন? এবং বিনা পয়সা চাকরি পেয়েছে অনেকে, এটা অনেক বড় কথা যে গতবার যে এডিআরিতে চাকরি হয়েছে, আমাদের গ্রামে অনেক চাকরি হয়েছে, 4-5টা চাকরি হয়েছে। এবং তার জন্য কিন্তু মানে কারোর ঘরে যেতে হয়েছে না, চাকরি যে হয়েছে একদম বিনামূল্যে হয়েছে। 2 দিন আগে আমরা দেখেছি এসএসজি পেয়েছে, আমাদের এখানে মহিলা যারা আছেন ওরা এসএসজি টাকা পেয়েছেন, ওদের কিন্তু কারোকে একটা পয়সা দিতেই হয়নি, ঘুষও দিতে হয়নি, কারোর ঘরে ঘরে যেতেই হয়নি। তো এ ধরনের যখন সুযোগ সুবিধা পাচ্ছি বা এই যে গভর্নমেন্ট যে কাজ করছে আমরা এটি যাচ্ছে। এবং ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার যে মনোনীত প্রার্থী, বিজেপির যে মনোনীত প্রার্থী সুব্রত দা, উনি একজন অনেক কি বলবো মানে দরদি, জনতা দরদি নেতা। তো এ ধরনের নেতাকে আমরা পেয়েছি, আমরা এটাই আশা করবো উনি বিধায়ক হবেন এবং আমাদেরকে যেভাবে সাহায্য করে এসেছেন এভাবেই করে যাবেন। তার জন্য দেখো আরো লোক আছে, একেবারে সৌমিত্র, তুমি সঙ্গেই থাকো। সুব্রত বাবু রয়েছেন আমাদের সঙ্গে, জনদরদি নেতা বলছেন আপনাকে সুব্রত বাবু প্রত্যেকেই, এবং প্রত্যেকে আশ্বাস রাখছেন আপনার উপর। এবং সে জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে কেন্দ্রের জন্য ঠিক কি কি কাজ আপনার করণীয় রয়েছে আগামী দিনে, প্রতিশ্রুতি হিসেবে আপনি কেন্দ্রবাসীর জন্য ঠিক কি বলতে চাইবেন? এই বিধানসভা সমষ্টিতে এখনো অনেক কাজ বাকি আছে। মূলত পানীয় জলের একটা বিরাট সমস্যা ছিল। আজ থেকে কিছুদিন আগে শ্রীভূমি শহরে পানীয় জলের একটা মেগা প্রকল্পের শিলান্যাস করে গেছেন আমাদের মাননীয় জনস্বাস্থ্য কারিগরি মন্ত্রী শ্রীযুক্ত জয়ন্ত মল্ল বড়ুয়া মহাশয়, এবং এটার জন্য কৃতজ্ঞতা বা ধন্যবাদ জানাতে হয় মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়কে। প্রায় 80 কোটি টাকার উপরে ওই প্রকল্পের জন্য মঞ্জুর হয়েছে, সেটার শিলান্যাস পর্ব সম্পন্ন হয়েছে। এছাড়া গ্রামাঞ্চলে এখনো পানীয় জলের অনেক সমস্যা আছে। আর সব থেকে বড় যেটা স্বাস্থ্য ক্ষেত্র, এখানে এই বিধানসভা সমষ্টি জেলা সদর নিয়ে আছে, কিন্তু জেলা সদরে যে অসামরিক হাসপাতাল যেটা আছে এটার আরো উন্নয়নের দরকার আছে। এখানে অন্ততপক্ষে এটা নতুন কোনো একটা মেগা প্রজেক্ট স্বাস্থ্য ক্ষেত্রকে নিয়ে আনা দরকার। যদি বিজেপি সরকার আগামী দিনে মুখ্যমন্ত্রী মহোদয়কে যদি আমি সুযোগ পাই, অন্ততপক্ষে শ্রীভূমি জেলা সদরের স্বাস্থ্য ক্ষেত্রের একটা প্রভূত উন্নয়ন ঘটানোর প্রয়োজন আছে। বেশ, সুব্রতবাবু শেষ প্রশ্ন আপনাকে এই মুহূর্তে করব, যেহেতু সময় আপনার নেই হাতে এবং আপনি প্রচারে ব্যস্ত। এই যে প্রতিদ্বন্দ্বী প্রশ্নটা আমি আপনাকে প্রথমেই করেছিলাম, কংগ্রেস প্রার্থী রয়েছেন, এআইডিএফ নির্দল প্রার্থী, কাকে বেশি মানে কোন দল আপনার কাছে প্রাধান্য রাখছে না প্রার্থী আপনার কাছে প্রাধান্য রাখছে, মানে কম্পিটিশনের ক্ষেত্রে, প্রতিযোগিতার ক্ষেত্রে? দেখুন, অন্ততপক্ষে সাধারণ মানুষের কাজ করার ক্ষেত্রে, রাজনীতির অঙ্গনে কাজ করে মানুষকে সাহায্য করার ক্ষেত্রে বিগত কয়েক বছরের মধ্যে উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টিতে মানুষের হয়ে কাজ করা হয়েছে, সরকারের পক্ষ থেকে মানুষদেরকে সাহায্য পাইয়ে দেওয়া হয়েছে। এই বিষয়গুলোকে সামনে রেখে যদি মূল্যায়ন হয় তাহলে এই মুহূর্তে প্রতিদ্বন্দ্বিতায় যারাই আসেন কেউ আমার দ্বারের কাছে আসতে পারবেন না। আমি দায়িত্ব সহকারে বলছি,
সাধারণ মানুষ সেটা স্বীকার করবেন। সাংবাদিক বন্ধু যারা আছেন তারাও অন্ততপক্ষে বলতে পারবেন যে আজকের দিনে যারাই প্রতিদ্বন্দ্বিতায় আছেন এই বিধানসভা সমষ্টিতে, যে কোনো দল থেকে হোক বা নির্দল থেকে হোক, তাদের বিগত দিনে তাদের কি ভূমিকা ছিল এই বিধানসভা সমষ্টিতে সকলে বলতে পারবেন। আমি জানি না মনোনয়ন পর্ব সম্পন্ন হয়েছে, আগামী দিন কয়েকের মধ্যে সেটা পরিষ্কার হবে আমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা কার হবে। তবে আমি সেটা ফলোআপ করে বলতে পারি, সাধারণ মানুষ উন্নয়নের নিরিখে এবার ভোটদান করবেন। এই বিধানসভা সমষ্টির প্রভূত উন্নয়নের প্রয়োজন আছে, আর মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে ওই উন্নয়ন বাস্তবায়িত হবে। এই উত্তর করিমগঞ্জ বিধানসভা সমষ্টি দীর্ঘদিনের যেটা আশা আকাঙ্ক্ষা আছে তার প্রভূত উন্নয়ন আগামী দিনে আবার মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের মাধ্যমে সেটা সম্পন্ন হবে। সুব্রত বাবু, কত ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে মনে হচ্ছে আপনার? একটা ভালো ব্যবধান থাকবে এই মুহূর্তে, এটাই বলতে পারি। আর জয়ী হব সেটা 100% নিশ্চিত আছি, আর সরকার ভারতীয় জনতা পার্টির হবে সেটাও 100% নিশ্চিত আছি। প্রথমবার মাঠে নামলেন, তো কোথাও কি একটা ভয় বা কোথাও একটা দ্বন্দ্ব কাজ করছে কি মনের মধ্যে? একেবারে ব্যক্তিগত প্রশ্ন যদিও। একটা বিষয়, আপনাদের যারা প্রতিনিধি আছেন এখানে, যিনি আছেন অসীমদা বা সৌমিত্র বাবু, ওনারা বলতে পারবেন। প্রত্যক্ষভাবে প্রতিদ্বন্দ্বিতায় আমি প্রথমবার আছি, কিন্তু আমি জেলা বিজেপির সাধারণ সম্পাদক হয়ে দীর্ঘ বছর কাজ করার সুযোগ পেয়েছিলাম। আর এই জেলায় ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে নেতৃত্ব দেওয়ারও বেশ কয়েক বছর আমার দলের কর্তা ব্যক্তিদের, আমার দলের অন্যান্য কার্যকর্তা জনপ্রতিনিধিদের সহযোগিতা আমি কাজ করার সুযোগ পেয়েছিলাম। তাই খটকা লাগার বা এটা নিয়ে খুব বেশি কোনো বিষয় নয়। অন্য বছর অন্য নির্বাচনে অন্যান্য প্রার্থীদের হয়ে কাজ করেছি, নির্বাচনে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছি। এবার আমি নিজে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছি, তফাৎ এতটুকুই আছে। বাকি কোনো বিষয় নিয়ে আমার মধ্যে এটা নিয়ে কোনো খটকা আছে বা তা নিয়ে খুব বিশেষ একটা কোনো অনুভূতি আছে সেটাও নেই। বেশ, মানে ছাড়তে ইচ্ছা করছে না আপনাকে। অনেক প্রশ্ন এই মুহূর্তে আপনাকে নিয়ে। প্রচার কেমন চলছে? প্রচার থেকে কেমন রেসপন্স পাচ্ছেন? আমি যতটুকু প্রচার কার্যে দলের কার্যকর্তাদের সহযোগে, দলের নেতৃবৃন্দদের সহযোগে, আমার জেলার মাননীয় মন্ত্রী এই জেলায়, আমার বিধায়ক আছেন এই জেলায়, আমাদের জ্যেষ্ঠ নেতা মিশন রঞ্জন দাস, প্রাক্তন পৌরপতি ডক্টর মানস দাস, বিশ্বরূপ ভট্টাচার্য, কৃষ্ণ দাস, এরকম অনেক নেতা যারা আছেন এই বিধানসভা সমষ্টি থেকে যারা আছেন, সকলের সহযোগিতায় এখন পর্যন্ত আমি যতটুকু প্রচার কার্যে ঝাঁপিয়েছি, অন্য কোনো প্রার্থী তার দ্বারে কাছে নেই। সেই ছবি আমরা দেখেছি, মনোনয়ন পর্ব দেখেছি, একেবারে জনস্রোত দেখেছি, আপনাকে ঘিরে রেখেছিল আপনার কেন্দ্রের লোকেরা। সেই ছবিও আমরা দেখেছি, নিউজ লাইভ বাংলাও দেখিয়েছে সেই ছবি। এই মুহূর্তে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগাম শুভেচ্ছা থাকলো। এবং ফলাফল 9 এপ্রিল রয়েছে, আগামী 9 এপ্রিল নির্বাচন রয়েছে, 4 মে ফলাফল রয়েছে। আগাম শুভেচ্ছা আপনাকে, আপনার জন্য থাকলো নিউজ লাইভ বাংলার তরফ থেকেও আপাতত ধন্যবাদ। এই মুহূর্তে আমরা যে আলোচনা করছি এবং আলোচনায় ছিলেন প্রার্থী, উত্তর করিমগঞ্জের প্রার্থী সুব্রত ভট্টাচার্য, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি সৌমিত্র ছিলেন মহিলাদের নিয়ে, যুব প্রজন্মদের নিয়ে, এবং তাকেও ধন্যবাদ জানাচ্ছি। মহাযুদ্ধ 2026 আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি, একদিকে প্রার্থীকে সঙ্গে রাখছে এবং প্রার্থীর সেই কেন্দ্রের আম জনতা, মহিলা থেকে শুরু করে যুব প্রজন্মদের বক্তব্য আমরা আপনাদের সামনে রাখছি। তবে এই মুহূর্তে আমরা হাইলাকান্দি কেন্দ্রে নজর রাখবো। আমাদের সঙ্গে প্রতিনিধি থাকবেন রামধন। তবে যিনি প্রার্থী, বিজেপি প্রার্থী হাইলাকান্দি কেন্দ্রের ডক্টর মিলন দাস, তার আসার কথা ছিল, কিন্তু যেহেতু নির্বাচনী কাজে তারা খুব ব্যস্ত রয়েছেন, সে জায়গায় দাঁড়িয়ে আমাদের সময় দিতে তিনি পারলেন না আজকের মতো। তবে পরবর্তী সময় ওনার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব। তবে কেন্দ্র থেকে, হাইলাকান্দি কেন্দ্র থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে রামধন রয়েছে। রামধনের কাছে যাব প্রথমে। রামধন, এবার হাড্ডাহাড্ডির লড়াই মনে হচ্ছে হাইলাকান্দি কেন্দ্রে, কারণ একদিকে যখন একেবারে দেখা যাচ্ছে যে ডক্টর মিলন দাস প্রার্থিত্ব পেয়েছেন বিজেপির তরফ থেকে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি কংগ্রেসের তরফ থেকে প্রার্থিত্ব পেয়েছেন হাইলাকান্দি কেন্দ্রের রাহুল রায়। অর্থাৎ কোথাও না কোথাও একদিকে যখন সাধারণ পরিবারের ছেলে ডক্টর মিলন দাস, অন্যদিকে পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড, একেবারে শক্তপোক্ত পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড রয়েছে রাহুল রায়ের, গৌতম রায়ের পুত্র। সে জায়গায় দাঁড়িয়ে কি মনে হচ্ছে লড়াইটা কত দূর, কতটুকু, কেমন হতে চলেছে লড়াইটা? আম জনতা বা মহিলারা রয়েছেন, যুব প্রজন্মরা রয়েছেন, তারা কোন দিকে ঝুঁকছেন এই মুহূর্তে? তাদের কি বক্তব্য? একেবারে রূপা, দেখো এবার যেহেতু হাইলাকান্দির এই বিধানসভা নির্বাচনে কিন্তু দেখা গেছে এক অন্যতম রূপ, কারণ
হাইলাকান্দিতে একদিকে রয়েছেন সাধারণ ঘরের ছেলে অর্থাৎ কৃষক পরিবারের ছেলে ডক্টর মিলন দাস, যিনি একেবারে উচ্চ শিক্ষিত, শিক্ষার দিকে তাকে কেউ হার মানাতে পারবে না। অপরদিকে রয়েছেন প্রাক্তন মন্ত্রী অর্থাৎ বরাক উপত্যকার প্রভাবশালী মন্ত্রী গৌতম রায়ের পুত্র রাহুল রায়। তার ব্যাকগ্রাউন্ড কিন্তু একেবারে খুব বলতে হবে শক্ত। সেখানে তুমি যেমনটা উল্লেখ করেছো, এই রায় পরিবার দীর্ঘ বছর বরাক উপত্যকায় শাসন চালিয়েছে, বরাক উপত্যকায় এদের প্রভাব ছিল। এবং আজকের দিনে যেহেতু এই আসন থেকেই একদিকে বিজেপি প্রার্থিত্ব লাভ করেছেন ডক্টর মিলন দাস, অন্যদিকে কংগ্রেসের প্রার্থী হয়ে মাঠে দৌড়ছেন রাহুল রায়। এবং ইতিমধ্যেই হাইলাকান্দির রাজনৈতিক চর্চা বা রাজনৈতিক উত্তাপ কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে প্রতিদিনই। এবং যেহেতু তুমি উল্লেখ করেছো মহিলাদের কথা এবং যুব প্রজন্ম অর্থাৎ তারা কোন দিকে ঝুঁকছে, আমার সঙ্গে রয়েছেন অসংখ্য মহিলারা, আমি তাদের মতামত নেব। যুব প্রজন্মরা এখানে রয়েছেন, কারণ যেহেতু নির্বাচন খুব কাছেই এবং 9 তারিখে ভোটদানের দিন, এবং ওই দিন কোন দিকে তারা ঝুঁকবে, মহিলাদের মন্তব্য প্রথমে নেওয়ার চেষ্টা করবো। যেহেতু খুব কাছেই নির্বাচন, 9 তারিখে ভোট দান বা ভোট গ্রহণের প্রক্রিয়া যেটা, তো আপনাদের কি মনোভাব রয়েছে, যেহেতু মিলন দাস সেখানে বিজেপি প্রার্থী এবং রাহুল রায় কংগ্রেস? নমস্কার, আমি প্রথমেই নমস্কার জানাই। আমি আমার চলতি ভাষায় কথা কইতেছি। আমরা 9 তারিখ ইলেকশন, আমরা 9 তারিখ আমরা প্রার্থী মিলন দাস মহাশয়। আমরা প্রায় 35 বছর পর আমরা বিধায়ক পাবো, সেটা আমরা লিগে অনেক আনন্দের বিষয়। গত 91 আমরা বিধায়ক পাইছিলাম, তারপরে তো আমরা আর বিধায়ক পাইছি না। তো আমরা এত বছর পর যখন আমরা একজন বিধায়ক পাবো, সেই আনন্দটাই আমরা অনেক অনেক বেশি। তো আমরা এখন যে সরকার আছে, আমরা নরেন্দ্র মোদী বলুন আর আমার সিএম এর কথাই বলুন, মানে আমরা যে উন্নতমূলক কাজের কথা আমরা বলেই শেষ করতে পারবো না। আমাদের মানে রাস্তাঘাট থেকে পড়াশোনা বা সব দিকে অনেক উন্নত হয়েছে। কিন্তু বিশেষ করে আমি মহিলাদের সম্বন্ধে বলবো, মহিলাদের যা করেছেন, মহিলাদের জন্য যা করেছেন তা মানে বলে শেষ করা যাবে না। একদম মায়ের থেকে বাচ্চা হওয়ার আগ থেকে গর্ভবতী মহিলাদের জন্য যা করে গেছেন তা অনেক কিছু। যেমন বাচ্চার জন্ম হওয়ার পরও অনেক কিছু আছে। তারপরে স্টুডেন্টের জন্য নিযুত মায়না বা ভালো মার্ক পেয়ে যখন পাশ করে ওদেরকে মানে সে ব্যাপারে ছেলে মেয়ে সবাই পাচ্ছে, স্কুটি পাচ্ছে। তারপরে বলবো আমাদের অরুণোদয় যোজনা যেটা আছে, সেটা তো আমার জানা মতো কোনো মহিলা বাকি নেই যে অরুণোদয় আওতায় নেই। আর যেটা এসএসজি মহিলারা যেটা লাখপতি বাধ্য, সেটাও আমার এই অঞ্চলের বেশিরভাগ মহিলারা লাখপতি বাধ্য রাস্তা তাকে অর্থ বিভিন্ন প্রকল্পে একেবারে তারা উপকৃত হয়েছেন। আমি যেহেতু সময় কম, রামধন তুমি একটু জিজ্ঞেস করো বিজেপি প্রার্থীর মিলন দাসকে নিয়ে তাদের কি অভিমত রয়েছে? আমরা বিজেপির সঙ্গেই থাকবো। মিলন দাস বিজেপি প্রার্থী, অর্থাৎ হাইলাকান্দির মানুষ মিলন দাসকে কেন চাইছেন, যেমনটা আমরা এখানে দেখেছি মিলন দাস বা রাহুল রায় দুজনই রয়েছেন প্রার্থী। তো তার মধ্যেই কিন্তু আমরা এতদিন পর্যন্ত যা মাঠের ছবি অর্থাৎ ফিল্ডের যে গ্রাউন্ড জিরো রিপোর্টে যা উঠে আসে, বেশিরভাগ অংশেই কিন্তু মিলন দাসের কথা আমরা শুনতে পাচ্ছি। এখানে রয়েছে অন্য মহিলারাও। আমি আপনার কাছে আসছি, যেহেতু নির্বাচন, আপনি কি ভাবছেন কাকে বা আপনার পছন্দের প্রার্থী কে হতে পারেন? দুজন রয়েছেন, মিলন দাস রয়েছেন বিজেপির থেকে যিনি উচ্চশিক্ষিত, এবং অন্যদিকে রাহুল রায় রয়েছেন কংগ্রেস থেকে, পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড কিন্তু তার খুব শক্ত। কি ভাবছেন? ডক্টর মিলন দাসই যাবেন। মিলন দাসই আমাদের মানে প্রথম প্রার্থী, উনিই যাবেন। 50,000 ভোট হলেও উনি জিতবেন। কেন, কিসের জন্য আপনারা মিলন দাসকে প্রেস করছেন? এই যে উনি সবার জন্য সবকিছু করছেন বা সব দিকে সব ফেসিলিটি করছেন, তার জন্য। আপনি কি বলবেন? আমি বলবো যে আমরা মিলন দাসকেই পছন্দ করি, অর্থাৎ আমরা সবাই বিজেপিকে পছন্দ করি, সেই জন্য আমরা মিলন দাসকেই ভোট দেব। রাহুল রায়কে কেন পছন্দ করছেন? রাহুল রায়কে কেন পছন্দ করছে না সেটা তো আর কিছুই বলবো না। অর্থাৎ উই এখন রাহুল রায়কে পছন্দ করে না, সবাই মিলন দাসকেই পছন্দ করে, মিলন দাসকেই দেবে, আমরাও দেবো। একেবারে আমি মহিলাদের কথা শুনালাম, যেহেতু তারা সকলেই এই নির্বাচনে অর্থাৎ অসম বিধানসভা নির্বাচনের সরকার অর্থাৎ একেবারে রামধন, হাতে একেবারে সময় শেষ। তোমাকে ধন্যবাদ জানাতেই হচ্ছে এই মুহূর্তে। এবং আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে ছিলেন এজিপির ইউথ সেন্ট্রাল কমিটির সম্পাদক উমর ফারুক লস্কর। ওনাকেও আমাকে ধন্যবাদ জানাতেই হবে, কারণ সময় একেবারে হাতে নেই। এবং আজকের যে আমরা আলোচনা করলাম, একদিকে প্রার্থী ছিলেন এবং সঙ্গে সেই কেন্দ্রের যিনি প্রার্থী ছিলেন সেই কেন্দ্রেরই কিন্তু আম জনতা, মহিলা থেকে শুরু করে যুব প্রজন্মরা ছিলেন। তারা কাকে
চাইছেন এবং এই যে সরকারের বিভিন্ন প্রকল্প ছিল তাতে কতটা উপকৃত হয়েছেন মহিলা থেকে যুব প্রজন্ম, প্রত্যেকেরই আমরা মতামত জানলাম। আজকের এই মহাযুদ্ধ 2026 এখানে শেষ করছি, তবে অন্যান্য খবরের জন্য অবশ্যই চোখ রাখুন নিউজ লাইভ বাংলায়। ধন্যবাদ।